নির্বাচনী রোডম্যাপ 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই হিসাবে ভোটের 2 মাস আগে ডিসেম্বরে ভোটের তফসিল দেবে নির্বাচন কমিশন। এর আগে কয়েকদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। কি থাকছে নির্বাচনী রোডম্যাপে, রাজনৈতিক সংকট কাটিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথনকশা কি, আলোচনা করতে চায় আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। শুরুতেই জেনে নিতে চাই নির্বাচনী রোডম্যাপ কি। নির্বাচন আয়োজনের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় নির্বাচনী রোডম্যাপ। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কোন কাজ কবে, কখন, কিভাবে সম্পন্ন করবে তার একটি পূর্ণাঙ্গ তালিকা থাকে নির্বাচনী রোডম্যাপে। নবম সংসদ নির্বাচনের আগে অর্থাৎ 2007-08 সাল থেকেই রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চালু হয়েছে। নির্বাচনী রোডম্যাপে কি থাকে সে বিষয়গুলো আমরা একটু দেখে নিতে চাই। সাধারণত নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্নের আগে বেশ কিছু কর্মপরিকল্পনা তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, নতুন দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, ভোট কেন্দ্র স্থাপন, প্রবাসী ভোটাধিকার, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা, তফসিল ঘোষণা। এই বিষয়গুলো মূলত নির্বাচন কমিশন ঘোষণা করে থাকে। আমরা যদি প্রত্যেকটি আলাদা করে একটু ব্যাখ্যা করতে চাই, সেখানে আমরা দেখি যে এখানে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করার পরই বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। তার মধ্যে একটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। ভোটার তালিকা হালনাগাদ এখন পর্যন্ত সারা দেশের মোট ভোটার এখন পর্যন্ত 12,61,00,000 এবং এখানে নতুন ভোটার যুক্ত হয়েছে, যেটি মূলত এই বছরেই 10 তারিখ, এই আগস্ট মাসের 10 তারিখ এই ভোটার তালিকাটি হালনাগাদ করা হয়েছে। সেখানে নতুন ভোটার 45,71,000 এবং সেখান থেকে কিছু ভোটার বাতিল হয়েছে, যারা মারা গেছেন বা বিভিন্ন কারণে তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এরকম সংখ্যা হচ্ছে 21,32,000 এবং এটির চূড়ান্ত তালিকা আগামী 31 আগস্ট প্রকাশ করা হবে এবং সম্পূরক তালিকা প্রকাশ করা হবে অক্টোবরে। দর্শক, এরপরে আমরা যদি একটু দেখি যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য দল নিবন্ধন এবং নির্বাচন পর্যবেক্ষক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত 143টি দল আবেদন করেছে নির্বাচন কমিশনে এবং সেখান থেকে প্রাথমিকভাবে টিকেছে মাত্র 22টি দল। বাকি দলগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে এবং এই 22টি দলগুলোকে তাদের মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম, তাদের দলীয় কার্যালয়, নানান কিছু বিষয়ে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এদিকে 318টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছে নির্বাচনকালীন সময়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবং সেখানেও তাদের এই দেশি এই সংস্থাগুলোর বিষয়ে যাচাই বাছাই চলছে। দর্শক, এরপরে যদি আমরা দেখি যে নির্বাচনী রোডম্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমানা পুনর্নির্ধারণ। এখানে 300 আসনের খসড়া প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 82 আসনে আপত্তি উঠেছে। তার মধ্যে 1760টি আবেদন জমা পড়েছে এবং শুনানি কিন্তু শুরু হয়েছে, আজ থেকে শুরু হয়েছে। 24 থেকে 27 আগস্ট পর্যন্ত শুনানি চলবে। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আমাদের রিপোর্টার এ নিয়ে সংবাদ কভার করেছেন। আমরা একটু দেখে নিতে চাই পরে নির্বাচনী রোডম্যাপের গুরুত্বপূর্ণ বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়া। সেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ খসড়া ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেখানে মোট 44টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নির্বাচন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশন রাখতে পারে এরকম একটি বিষয় বিধান এখানে যুক্ত আছে এবং না ভোটের প্রবর্তন করা হয়েছে। যদি ওই আসনে একাধিক কোনো প্রার্থী না থাকে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে প্রার্থী জিতে আসতে পারবে না, সেক্ষেত্রে না ভোটের প্রবর্তন করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোস্টগার্ডও অন্তর্ভুক্ত থাকবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীর নির্বাচনে ব্যয়ের হিসাব সুনির্দিষ্ট করা, অনুমোদনের জন্য পাঠানো হবে এই মন্ত্রণালয়ে এই যে চূড়ান্ত যে খসড়াগুলো হয়েছে। দর্শক, এরপর আমরা একটু দেখে নিতে চাই নির্বাচনী রোডম্যাপে কর্মকর্তা এবং ভোট কেন্দ্র, ভোট কক্ষের সংখ্যার জনবল হিসাবে কাজ করবে আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রায় 9,31,131 জন এবং এখানে মোট ভোট কেন্দ্র থাকবে 45,000, মোট ভোট কক্ষ থাকবে 2,80,000। দ্বাদশ সংসদের তুলনায় ভোট কেন্দ্র এবার বাড়ছে, সেখানে 2,950টি এবং ভোট কক্ষ বাড়ছে 19,000। এবং আমরা একটু দেখতে চাই যে
শিডিউল ঘোষণা করে, তফসিলের নির্বাচনী রোডম্যাপের সময় তফসিলের আগে পরে বেশ কিছু বিষয় থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যালট বাক্স, পেপার, সিল, স্ট্যাম্প সহ সরঞ্জাম কেনা এবং সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন কেনাকাটা শেষ করতে চায়। মনোনয়নপত্র বিতরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলাপ আলোচনা হয়, কর্মকর্তাদের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিদেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি আসে নির্বাচনকালীন সময়ে এবং প্রচারণা, ভোট গ্রহণ, ফল সংগ্রহ এবং প্রতিবেদন, এই সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়। দর্শক, এই বিষয়গুলো কিন্তু এই নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে সামনে রেখে এই রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন এবং তারপরেই তফসিল ঘোষণা হয় এবং ভোট গ্রহণ হয় এবং ফল প্রকাশ হয়। সব কিছু দর্শক আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে দর্শক ভোটের ট্রেনে আজ আলাপ আলোচনার জন্য যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নির্বাচন কমিশনের খবর সংগ্রহ করেন। আপনার কাছে জানতে চাই, এই যে রোডম্যাপ ঘোষণার যে দাবি ছিল রাজনৈতিক দলগুলোর, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রায় 1 মাস ধরে আমরা আলাপ আলোচনা শুনছি। আজকেও আলাপ ছিল যে রোডম্যাপ ঘোষণা করবে। আসলে রোডম্যাপে কি থাকছে, কেন, কোন বিষয়ে যেহেতু নতুনত্ব থাকছে, কি থাকছে আপনি একটু ব্যাখ্যা করবেন। কারণ এর আগের নির্বাচনে মানুষ যেখানে ভোট দিতে যায়নি, এই নির্বাচনে কেন মানুষ ভোট দিবে একটু জানাবেন। হাসিব, আপনি জানেন যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে যে কথাটি উঠে আসছে, মূলত আমরা জানি যে তফসিলের আগে যে পূর্ব পরিকল্পনা জানানো হয় কমিশনের পক্ষ থেকে, কমিশন কিন্তু সেই কাজটি করছে এবং আপনি যেমনটি দেখাচ্ছিলেন দর্শকদের, সেই কাজগুলো কিন্তু বলা চলে প্রায় অর্ধেকেরও বেশি কাজ হয়ে গিয়েছে। যেমন ভোটার তালিকা প্রস্তুতের কাজ, আপনি জেনে থাকবেন এই মাসের শেষ নাগাদ কিন্তু দ্বিতীয় ধাপের চূড়ান্ত তালিকা দেওয়া হবে এবং পরবর্তীতে অগাস্টের এবং অক্টোবরের শেষের দিকে কিন্তু চূড়ান্ত তালিকা আবারও সম্পূরক ভোটার অ্যাড করা হবে। এখানটা আপনি যেমনটি বলছিলেন যে মূলত রোডম্যাপের মাধ্যমে নির্বাচন কমিশন বিভিন্ন যে রাজনৈতিক দল এবং সেই সাথে যারা সাধারণ ভোটার রয়েছে তাদের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা তারা শেয়ার করছেন যে তারা কোন কোন প্রক্রিয়া, তারা কোন কোন কাজগুলো করছেন কিংবা কত তারিখের মধ্যে তারা সেই কাজগুলো শেষ করবেন। আপনি হয়তো জেনে থাকবেন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তফসিল ডিসেম্বরের শুরুতে দেওয়া হবে এবং যদি কিনা ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হয়, যেহেতু এটি অনেকটা শিওর বলা চলে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ নিয়ে তারা কিন্তু বেশ কয়েকটি কাজ করেছে এবং সেখানটা আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারাও কিন্তু মতামত জানিয়েছে এবং নতুনত্বর কথা যেটি বলছিলেন, এখানটায় বলা চলে খুব একটা নতুনত্ব নেই যদি বলি। তবে আপনি এখানটায় যেমনটি আপনি শুরু থেকে দেখাচ্ছিলেন দর্শকদের, যেমন ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এবারেই কিন্তু প্রথমবার ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে কিন্তু নির্বাচন কমিশন 3 ধাপে ভোটার তালিকা প্রস্তুত করছে। এর মধ্য দিয়ে আমরা দেখেছি কিন্তু ভোটার সংখ্যাও বাড়তে যাচ্ছে, যেটি কিনা মার্চের শুরুতেই তথা ভোটার দিবসের সময় আমরা দেখেছিলাম যে 12,37,00,000-এর মতো ভোটার কিন্তু দেখিয়েছে কমিশন এবং পরবর্তীতে যখন এই মাসের 10 তারিখে তারা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে, সেখানটা আমরা দেখেছিলাম কিন্তু ভোটার সংখ্যা বেড়েছে এবং সবশেষ আমরা কমিশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সবশেষ কিন্তু এটি 12,80,00,000-এর মতো হতে পারে। বলা চলে এই যে রোডম্যাপ কিংবা নির্বাচন ঘিরে যে কমিশনের তৎপরতা, সেই কিন্তু আমরা দেখেছি যে আরপিওতে বেশ কিছু সংশোধনী এসেছে এবং সেখানেও এবং এরপরেও যদি বেশ কিছু যখন নীতিমালা বা বিধিমালা আসবে তখন বেশ কিছু পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করছি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে নির্বাচন কমিশন এই রোডম্যাপ প্রকাশে দেরি করছে কেন এবং আজকেও যেহেতু আসন বন্টন পুনর্বন্টন নিয়ে যে শুনানি শুরু হয়েছে, এই শুনানিতে দেখা গেছে বেশ কিছু হট্টগোল হাতাহাতি হয়েছে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? রোডম্যাপ নিয়ে যেটা বলছিলেন, আমরা যতটুকু খোঁজ নিয়েছি, আজকেও আমরা কথা বলেছিলাম বিভিন্ন নির্বাচন কমিশনারের সাথে, এটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত তিনি যে সর্বশেষ যে প্রক্রিয়াটি রয়েছে সেটি এখন পর্যন্ত হয়নি। আজকে আপনি জেনে থাকবেন যেহেতু সকাল থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকার যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে বৈঠকটি হচ্ছিল কিংবা শুনানি হচ্ছিল, সেখানটা কিন্তু আমরা দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার তিনিও উপস্থিত ছিলেন। তবে হট্টগোলের যে বিষয়টি এসেছে, মূলত আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া 2টি আসনকে ঘিরে বিএনপির যে নেত্রী রয়েছে রুমিন পারহানা এবং সে সাথে ওই আসনেরই আরেকজন বিএনপি মনোনয়ন প্রত্যাশী, তার মধ্যে মূলত হট্টগোলের বিষয়টা প্রাথমিক পর্যায়ে বাধে এবং সব মিলে আমরা যেমনটি দেখেছি একই আসনে এনসিপির আরেক নেতা যেমন আতাউল্লাহ, তিনি কিন্তু
সে সময় সেখানটা উপস্থিত ছিলেন। তো বলা চলে এখানটা যেহেতু শুনানিতে একটি আসন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে তারা একসাথে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটি বলা চলে দ্বিমুখী কিংবা ত্রিমুখী অবস্থায় গিয়ে এই হট্টগোলটি হয়েছে। আমরা হাতাহাতিও দেখেছি কমিশনের এই যে শুনানি হয়েছে যেখানে সেই অবস্থা। এবং আরেকটি বিষয় বলছিলেন যে আরপিওর যে বিষয়টি, আরপিওতে আমরা যেমনটি দেখেছিলাম যে কমিশন সভায় কিন্তু সেটি বলা চলে মোটামুটি চূড়ান্ত করে করা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু ঐকমত্যের অনেকগুলো বিষয় একমতে আসা যায়নি, সেই ক্ষেত্রে তারা কিন্তু ঐকমত্যের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন। আসিফ, জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যুক্ত ছিলেন, আপনি যে বেশ কিছু বিষয় স্পষ্ট করেছেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আমিরুল। আমরা আলাপ করতে চাই আজকে আমাদের এই আয়োজনে যুক্ত আছেন, এই আয়োজনে ভোটের ট্রেনে বিএনপি এবং জামাতের দুজন নেতা আছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ আছেন এবং একই সঙ্গে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন আমাদের এই সরাসরি যুক্ত আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলাপ করছি, পাশাপাশি রাজনৈতিক এবং সংস্কার, নির্বাচন সবকিছু বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। শুরুতেই হারুন ভাইয়ের কাছে যাই। আমরা একটু হারুন ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে যাচ্ছে এবং আপনারাও নির্বাচন নিয়ে অনেক আগে থেকে বলছিলেন যে দ্রুত নির্বাচনের তারিখ দিতে হবে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এই যে সবকিছু যে প্রক্রিয়াগুলো এগোচ্ছে, এই বিষয়ে বিএনপি কতটা সন্তুষ্ট? ধন্যবাদ আজকের আমাকে এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এখন টেলিভিশনকে আপনার আগামী জাতীয় নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করার জন্যে আমাদের সর্বাত্মক উদ্যোগ এবং প্রচেষ্টা থাকবে। আমি গত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং 11তম পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং পঞ্চম সংসদ নির্বাচনেও নির্বাচনে প্রার্থীদের জন্য নির্বাচনে কাজ করেছি। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো আমাদের দেশে অতীতে সংগঠিত হয়েছে এবং যেটাকে নিয়ে নির্বাচন আপনার বিতর্কিত হয়, প্রভাবান্বিত হয় বা নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আপনার অভিযোগ উত্থাপিত হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল। আগামী জাতীয় নির্বাচন যেন এই সমস্ত ঘটনাগুলো সংগঠিত না হয়, এই সমস্ত কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, তার জন্য নির্বাচন কমিশন এবং দেশের সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা নির্বাচন কমিশনকে আপনার সার্বিক সহায়তা দান করবে, সেই ক্ষেত্রে আপনার যে সমস্ত আইনের বিধিবিধান রয়েছে, যে সমস্ত আপনার আরপিওতে যে সমস্ত বিধানগুলো রয়েছে, এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, সঠিকভাবে প্রয়োগের নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আমি মনে করি আপনার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আসবে না। আর এই ক্ষেত্রে আমরা যারা বৃহত্তম রাজনৈতিক দল বা নির্বাচনে যারা অংশগ্রহণ করব, তাদের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব রয়েছে এখানে। তার কারণ এখানে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বিষয়, আর নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভূমিকা একরকম। সুতরাং সামগ্রিক অবস্থায় যদি আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, তার চিত্র হবে একরকম, আর নির্বাচনকালীন তফসিল ঘোষণার সময় যে 1 মাস বা 45 দিন যে সময়টা থাকবে, এই সময়টা আপনার নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আপনার আইন প্রয়োগের সংস্থাকে যে আনকম্প্রোমাইজ ভূমিকা রাখতে হবে, সেই জায়গাটা আমি মনে করি যে নির্বাচন কমিশন তাদের ডেমনস্ট্রেশন যদি শুরু করে, আইন প্রয়োগের সংস্থাগুলো যদি তাদের এখনই সেই ধরনের তৎপরতা শুরু করে, আমি মনে করি না যে আগামী নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আসবে। এই নির্বাচন কমিশন বা এই প্রশাসন যারা অতীতে বিভিন্ন সময় নির্বাচনকে বিতর্কিত করেছে, তারা এখনও দায়িত্বে আছে। পুলিশ প্রশাসনের যারা এখন দায়িত্ব আছে, তারাও কিন্তু বিগত 15 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করেছে। কিন্তু এখন সত্যিকার অর্থে জাতির জন্য সামনে একটা কঠিন পরীক্ষা, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্যে আমি মনে করি নির্বাচনটাকে অবাধ, গ্রহণযোগ্য, সুন্দর করার জন্যে আমরা যারা নির্বাচনী স্টেক হোল্ডার আছি, যারা অংশগ্রহণ করব, তাদের যেমন একটা বড় ভূমিকা এবং দায়িত্ব রয়েছে, পাশাপাশি
আপনার এখানে অন্যান্য যারা নির্বাচন কমিশনের এই কর্মকাণ্ডকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, তাদের তো স্বাভাবিক কারণেই তারা দায়িত্ব পালনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। তো আমি মনে করি যে ইতিমধ্যে আপনার নির্বাচন কমিশন যাত্রা শুরু করেছে, নির্বাচনের ট্রেন কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। অতি সত্বর আপনার নির্বাচনের রোডম্যাপও হয়তো ঘোষণা হবে এবং রোডম্যাপের পরে তফসিল ঘোষণা হবে, কবে নমিনেশন পত্র জমা প্রত্যাহার এবং আরপিওর মধ্যে যে খসড়া সংশোধনীগুলো এসছে, আমি সেগুলো অনেকগুলো ক্ষেত্রে আমি বলবো ইতিবাচক, তবে আরও সুস্পষ্ট হওয়া দরকার। যেমন আপনার হলফনামার ক্ষেত্রে কতগুলো বিষয় অত্যন্ত স্পষ্ট হওয়া দরকার যে আপনি সম্পদের যখন আমরা হিসাব দাখিল করব, সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে পরিলক্ষিত হয় যে সম্পদের হিসাবের ক্ষেত্রে গড়মিল আছে, সেই ক্ষেত্রে আপনার সেই নির্বাচন বাতিল করে দিতে হবে। অর্থাৎ আরপিওতে তথ্য গোপন করা যাবে, সেটাই আছে এখন পর্যন্ত, তথ্য গোপন করা যাবে না। এই আরপিওর মধ্যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা, আমাদের আইনের প্রচুর আইন আছে, কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। এই দুর্বল জায়গাগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি, আমি মনে করি যে ইনশাল্লাহ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর হেলাল উদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি, জামাতের নায়েবে আমির, ঢাকা মহানগর দক্ষিণ। আপনার কাছে কি মনে হয় হেলাল ভাই, এই যে আপনারাও তো নির্বাচনের প্রচারণায় বেশ এগিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এই সরকার বা নির্বাচন কমিশন যে উদ্যোগগুলো নিচ্ছে এখন পর্যন্ত সঠিক পথে আছে কিনা আপনার কাছে কি মনে হয়? একই সঙ্গে হারুন ভাই যেটি বললেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবস্থায় আছে সেটি আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সহায়ক হবে বলে মনে করেন? জি, ধন্যবাদ এখন টিভিকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ আলোচক যিনি আছেন, আমি হারুন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি প্রথমে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। ইকো আসতেছে কেন? আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সকল সময় নির্বাচনে অংশগ্রহণ, যে আমরা আপনাকে স্পষ্ট শুনছি, আপনি বলবেন কাইন্ডলি। অংশগ্রহণ করে থাকি। ওকে, দেখুন, বাংলাদেশে একটি সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের সন্দেহ, সংশয় আমরা দূর করতে পারছি না। কারণ জুলাই যে বিপ্লবটা হলো, এখানে 2000-এর মতো ছাত্র জনতা যেখানে শহীদ হলো, অসংখ্য ভাই আহত, অঙ্গহানি হয়েছে। আমরা মনে করেছিলাম ছাত্র জনতার যে চাহিদা, নতুন বন্দোবস্ত হবে, কিন্তু সরকার যে ঘোষণা দিয়েছিল সেই নতুন বন্দোবস্ত আমরা এখনও দেখতে পাচ্ছি না। জুলাই ঘোষণাপত্র এখনও আইনি কোনো ভিত্তি পায়নি। সংবিধানে যে চতুর্থ তফসিলে যদি এই জুলাই ঘোষণাপত্রকে স্থাপন না করা হয়, আইনি ভিত্তি না হয়, তাহলে এই জুলাই ঘোষণাপত্রের কোনো মর্যাদা থাকবে না। আমরা জানি 90-এর যে 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামী যে একটা স্বাক্ষর করেছিল, ঐক্যবদ্ধ স্বাক্ষর, সেই স্বাক্ষর পরবর্তীতে আমরা কোনো প্রয়োগ দেখি নাই। অর্থাৎ আইন না করার কারণে সেটার কোনো প্রয়োগ আমরা দেখতে পাই নাই। আজও যদি জুলাই ঘোষণাপত্র যদি সংবিধানে আমরা সন্নিবেশিত না করি, আইনে পরিণত না করি, তাহলে এর কোনো আমরা পরবর্তীতে ফলাফল পাব না। তো নির্বাচন কমিশন প্লাস অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট কোনো করে নাই, পদক্ষেপ নেয় নাই। আজকেও আমরা দেখেছি পত্রপত্রিকায় সিইসি বলেছেন যে পিআর সংবিধানে নেই। সংবিধানে তো অনেক কিছুই ছিল না, অনেক কিছু হয়েছে। শেখ হাসিনা তো 5 বছরের জন্য সংবিধান অনুযায়ী সে প্রধানমন্ত্রী শপথ নিয়েছিল, কিন্তু এই জনগণ তাকে সেই শপথ অনুযায়ী তাকে 5 বছরের সুযোগ দেয় নাই, তাকে বিদায় করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাহলে সেই সংবিধান যদি আমরা জুলাই ঘোষণার মাধ্যমে আমরা সংস্কার না করি এবং আইনে পরিণত না করি, তাহলে আমাদের যে পুরাতন বন্দোবস্ত অনুযায়ী নির্বাচনটা হবে। আর পুরাতন বন্দোবস্ত অনুযায়ী, অর্থাৎ যেন তেন নির্বাচনের মাধ্যমে
যদি কেউ সরকারে আসে তাহলে আগের সেই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে এবং আমাদের যে স্বপ্ন শহীদদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাই আমরা আশা করব যে আমাদেরকে আশ্বস্ত করতে হলে এই জুলাই সনদের আলোকে আইনি বিধিবিধান করতে হবে এবং সেই আলোকেই যদি নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয় এবং আমাদের এখন থেকেই যদি আমাদের হারুন ভাই বলেছেন যে এখনকার আইন শৃঙ্খলা আর নির্বাচন ঘোষণা হওয়ার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি রাতারাতি পাল্টে যাবে। আসলে মর্নিং শোজ দ্য ডেজ, আমরা সকালের অবস্থা দেখেই সারাদিন কেমন যাবে সেটা বুঝতে পারি। তাহলে এখন যদি আমরা এই বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা যারা অবনতি ঘটাচ্ছে এক্ষেত্রে আমরা মনে করি পুরাতন দোসররা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন নাম পাল্টিয়ে, এরপরে যারা বিভিন্ন প্রশাসনের ভিতরে এখনও ঘাপটি মেরে আছে এবং বর্তমানেও আসলে চাঁদাবাজ কোনো দলের পরিচয় বহন করে না, যারা চাঁদাবাজি করছে যারা টেন্ডারবাজি করছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আরও কঠোর ব্যবস্থা কেন নিতে পারছেন না এটা আমরা বুঝতে পারছি না। তো এটা যদি এখন না পারে নির্বাচন চলাকালীন সময়ে তারা কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন এগুলো আসলে জাতি চিন্তা ভাবনার মধ্যে আছে যে কিভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। আমার মনে হয় সবার সহযোগিতায় সরকারকে আরও পরামর্শ দিয়ে তাদেরকে গাইড করে এবং জুলাই যে চেতনা সেই চেতনা অনুযায়ী যদি তারা এই আইনকে তারা সংস্কার করে এবং যে বিচারটা চালু হয়েছে সেই বিচারটা আরও একটু দ্রুত গতিতে করে এবং এই যারা গণহত্যাকারী তাদের একটা শাস্তি হলে তাহলে পরবর্তীতে যারা এখনও বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টা করছে তারা এগুলো থেকে বিরত থাকবে, এটা আমি মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। হারুন ভাই বলেছেন যে আইন শৃঙ্খলার পাশাপাশি রাজনৈতিক দলের যারা নেতা আছেন বা সদস্য কর্মী তাদেরকেও এই সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। এটি কিন্তু হারুন ভাইও বলেছেন। আশা করছি রাজনৈতিক দলগুলো এই জায়গায় এগিয়ে আসবে। আপনারা থাকুন, আমরা আরও আলাপ করব এই বিষয়গুলো নিয়ে। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছি নির্বাচনী রোডম্যাপ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন রাজনীতিবিদ। আমরা আলোচনায় ফিরব, চলুন তার আগে দেখে নেই জনতার মতামত। চট্টগ্রাম থেকে তৃণমূল জনতার সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। স্টেশন খুঁজে পেয়েছে চট্টগ্রামে। দেশব্যাপী বিপ্লব পরবর্তী প্রথম ভোট নিয়ে যে আলোচনা, তর্ক বিতর্ক তার শাখা প্রশাখা ছড়িয়েছে এই বন্দর নগরীতেও। পুরাতনের ঐতিহ্য নাকি নতুনের আহ্বান, কোন ডাকে সাড়া দেবেন ভোটাররা তা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা করছেন চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। চলুন ভোটের ট্রেনের আজকের এই পর্বে বন্দর নগরীর ভোটাররা কি ভাবছেন তা জেনে আসা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যেই পরিবর্তনটা হয়েছে সেক্ষেত্রে আমি অনেকটাই আশাবাদী যে হয়তোবা ফেব্রুয়ারির মধ্যে পরিবর্তন বা ভোট যেটা হওয়ার কথা সেটা হতে পারে। আমার মনে হয় এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এবং সেটা হয়তো জনগণের কাছে একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি এখনো আশাবাদী। যারাই আসবে অধিনায়ক হিসেবে কিংবা আমাদের আইডল হিসেবে দেশের, তারাই সংস্কারটা চালিয়ে যেতে পারবে এবং আমি মনে করি আপাতত একটা ভোট হয়ে যাওয়াটা ভালো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাভাবিকভাবে একটা প্রধান দায়িত্ব পড়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার। তবে আমরা আশা করছি যে বর্তমানে যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যেভাবে দেশকে পরিচালনা করছেন, আশা করছি যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন পাবো। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের কথা এবং সেনাপ্রধান ওয়াকার সাহেবের আমরা নানা ধরনের বক্তব্য মিডিয়াতে শুনে আসছি। ওনাদের বক্তব্য এবং নির্বাচন কমিশনারের রিসেন্ট যে বক্তব্যগুলো, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, আমার মনে হয় না নির্বাচন নিয়ে ওনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো শঙ্কা আছে। তবে এখন অনলাইনে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকে অনেকভাবে নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন একটা সময় ফেব্রুয়ারি মাসে গিয়ে নির্বাচন দিবে, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন দেওয়াটা কতটা যুক্তিযুক্তপূর্ণ এটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদের যারা জুলাই শহীদরা আছে তাদের বিচার কিন্তু এখনও হয়নি। কিছু দল এখন উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য, তবে এই মুহূর্তে নির্বাচনটা অতটা যুক্তিযুক্তপূর্ণ না। যত তাড়াতাড়ি একটা সুস্থ ইলেকশন দিবে
আমার মনে হয় যত তাড়াতাড়ি একটা সুস্থ ইলেকশন হবে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আসলে সুস্থভাবে একটা নিঃশ্বাস ফেলতে পারতেছে না। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ নিয়ে কোনো শঙ্কা না থাকলেও একটি জায়গায় প্রায় বেশিরভাগ ভোটারেরই শঙ্কা রয়েছে, সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ভোটের পরিবেশ সুন্দর রাখতে তাই এই জায়গাটিতে সরকারের আরও কঠোর ভূমিকা চাইছেন ভোটাররা। চট্টগ্রাম থেকে আজ এটুকু জানিয়েই শেষ করছি। আমি শোয়েব রহমান। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা করতে ভোটের ট্রেনে লালমাটিয়া থেকে সরাসরি যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ এবং পল্টন থেকে যুক্ত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন। শুরুতে আবারও হারুনুর রশিদ ভাই আপনার কাছে যাই। এখানে হেলাল ভাই একটু আগে যেটি বললেন যে পিআর নিয়ে উনারা বা তার আরও বেশ কিছু রাজনৈতিক দল এখনও মাঠে সোচ্চার এবং সেখানে জনগণের প্রতিনিধিত্ব আরও বেশি নিশ্চিত হবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা পিআরের বরাবরই বিরোধিতা করছেন, কিন্তু একটা বিষয় আমি যদি 2008-এর একটু পরিসংখ্যান একটু খেয়াল করি, সেখানে 2008-এ নির্বাচনে বিএনপি 33% ভোট পেয়েও মাত্র 32টা সিট পেয়েছে, কিন্তু সেখানে যদি পিআর থাকতো তাহলে কিন্তু 100 মতো সিট পেত। তাহলে আসলে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে উঠতে পারতো না, এইরকম একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আসলে বিএনপি এইরকম একটা পদ্ধতি বিরোধিতা কেন করছে বা কেন এই পদ্ধতিতে যেতে চায় না? এগুলো নিয়ে বিস্তারিত আপনার বেশ কিছুদিন যাবত আলোচনাই হচ্ছে। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য অকার্যকর এবং পিআর নিয়ে আমরা গত 15 বছর আপনার কোনো আন্দোলন সংগ্রাম করি নাই। আমাদের গত 2006 সালের 1/11-এর পর থেকেই কিন্তু আমরা সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং মানুষ যেন ভোট দিতে পারে, ভোটের ফলাফলটা যেন সঠিকভাবে প্রকাশিত হয়, এখানে যেন কোনো আপনার জালিয়াতির কোনো ক্ষেত্র তৈরি না হয়। এই বিষয় কেন্দ্র করে আমাদের গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে এবং পরবর্তীতে আপনার এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, স্বাভাবিক কারণেই এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমি হেলাল ভাইকে বলবো যে ওনার বক্তব্য পুরোটা মাঝে শুনতে পাইনি, নেটের কারণে হোক বা যে কোনো কারণে হোক, নির্বাচনের যেটা বলছে যে আপনার নির্বাচনের পরিবেশ নিয়ে বাংলাদেশে একমাত্র জামাতে ইসলামী 300 সিটে মনোনয়ন প্রার্থী চূড়ান্ত করেছে এবং বাংলাদেশে একমাত্র তাদেরই সারা বাংলাদেশে তাদের প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। আপনার আমার নির্বাচন এলাকা শুধু না, তারা গত 1 বছর যাবত কোরআনের তাফসির মাহফিলের নামে তাদের সমাবেশ, আপনার বিভিন্ন এই যে সমাবেশগুলো করে আসছে। ঢাকায় কয়দিন আগে একটা বৃহত্তর সমাবেশ রেল ভাড়া করে, ট্রেন ভাড়া করে, লঞ্চ ভাড়া করে বহু দূর দূরান্ত থেকে লোক নিয়ে এসে একটা বড় সমাবেশ করেছে। কোনো রকমের কোনো কি আপনার এখানে সংঘাত, সংঘর্ষ বা আশঙ্কা কিছু ছিল? অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। ইভেন জামাতের এখনও প্রার্থীরা সারা দেশে যারা মনোনীত হয়েছে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে। কোথাও তো আপনার বাধা বিঘ্ন বা অস্বস্তিকর পরিবেশের আমার কাছে কোনো সংবাদ আসেনি, গণমাধ্যমও আসেনি। সুতরাং আমার 30 বছরের যে নির্বাচনের অভিজ্ঞতা, জাতীয় নির্বাচনে বিশেষ করে ছাত্র সংসদের নির্বাচন আমি করেছি, যা গণমাধ্যমে সুবাদে আমি শুধু একটু বলতে চাই যে গত 15 বছর কি নির্বাচন হয়েছে আপনার গণমাধ্যম তার সাক্ষী। গণমাধ্যমের পরিষ্কার আপনার চিত্র তুলে ধরেছেন প্রত্যেকটা নির্বাচনেরই। তো সুতরাং আগামী নির্বাচনে আপনার এখানে লুকানোর কোনো কিছু থাকবে না। যদি কেউ আপনার হাইড করার কোনো কিছু চেষ্টা করে, আপনার সে যে দেশের যে প্রান্তেই হোক না কেন, প্রযুক্তির সুবাদে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে। সুতরাং নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য করার জন্যে যেমন একদিকে রাজনৈতিক দলগুলো যারা আমরা অংশগ্রহণ করব তাদের যেমন একটা বড় দায়িত্ব, আমি আগেও বলেছি, পাশাপাশি নির্বাচন কমিশন এবং সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবে, সেই ক্ষেত্রে আপনার এই জায়গাগুলোকে নিশ্চিত করবে। পাশাপাশি পিআর প্রসঙ্গ নিয়ে যেটা কথা বলেছেন, পিআর একটা দুর্বল সরকার ব্যবস্থা। এই উপমহাদেশে একমাত্র নেপালই রয়েছে। আমার মনে হয় নেপালে গত রাজা মরে যাওয়ার পর যে পিআর পদ্ধতি চালু হওয়ার পর সেখানে একটা অস্থিতিশীল সরকার বিরাজ করছে এবং বাংলাদেশে আপনার পিআর পদ্ধতির জন্য এখনও সেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। পিআর পদ্ধতির জন্য আপনাকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, রাজনৈতিক সেই স্বতন্ত্র জায়গা তৈরি করতে হবে আপনাকে। পিআর পদ্ধতিতে এখানে বাংলাদেশে আজকে দেখেন নির্বাচন কমিশন, আপনি আপনার প্রথম উপস্থাপনার সময় বলছিলেন যে নির্বাচন কমিশন আজকে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন দিচ্ছে,
বাংলাদেশের মতো একটা দেশে আপনার এতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল, আইন আছে, আইনের কি সঠিকভাবে আপনার এই বিষয়গুলো যাচাই বাছাই হচ্ছে? নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোকে আপনার নিবন্ধন দিয়েছে সেগুলো সব আইন অনুযায়ী হয়েছে? একটা নির্বাচন কমিশনের একটা রাজনৈতিক দলের যতগুলো অফিস থাকা দরকার, তাদের কার্যক্রম থাকা দরকার, তাদের কেন্দ্র পর্যায়ে যে ধরনের অফিস থাকা দরকার, কিছুই নাই। কিন্তু আপনার একটার পর একটা রাজনৈতিক বিবেচনায় বর্তমানেও দিচ্ছে, অতীতেও আপনার আওয়ামী লীগের সময়ও রাজনৈতিক বিবেচনায় বহু রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়েছে। এগুলো বিভিন্ন উদ্দেশ্য থাকে। আপনি লক্ষ্য করেছেন যে গত 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, এইসব নির্বাচনের সময় যখন 14-র নির্বাচন আমরা যখন সবাই নির্বাচন বর্জন করলাম, তখন আপনার বিগত ফ্যাসিবাদী শাসকরা বলেছে, আরে বাংলাদেশে তো 40টা নিবন্ধিত দল, 30টা তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই সমস্ত কথা বলে আপনার এই যে নিবন্ধিত দলের সংখ্যা বৃদ্ধি করা, এগুলো আপনার জায়েজ করার জন্যে আজকে পিআর পদ্ধতি নিয়ে আপনার কথা বলা হচ্ছে। পিআর পদ্ধতির সুবিধা অসুবিধার দিকগুলো যারা কথাগুলো বলছেন তাদেরকে ভাবতে হবে যে পিআরের সুবিধা কি অসুবিধা কি। জি, আমি একটু বাংলাদেশে গত 50 বছর না, পাকিস্তান আমলে নির্বাচন হয়ে আসছে। পিআর পদ্ধতির আমি বলে নেই ভাই, পিআর পদ্ধতির ক্ষেত্রে দেখেন যে পিআর পদ্ধতিতে আপনার কোনো স্থানীয় প্রতিনিধি থাকবে না, কিন্তু বাংলাদেশে প্রত্যেক জায়গায় নির্বাচনী এলাকা রয়েছে। আপনার এখানে সংবিধান সংশোধনের প্রশ্ন আসতে হবে। আপনি দলের প্রতীকে ভোট দিবেন, কিন্তু ওই এলাকায় আপনার প্রতিনিধিত্ব করবে কে? ওই এলাকায় জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে কার? এই বিষয়গুলো তো আপনার আমাদের দেশের গণতান্ত্রিক কালচারের সাথে গত 100 বছর, শতাব্দী ইউনিয়ন পরিষদে পিআর আছে, আপনার উপজেলাতে পিআর আছে, তাহলে তো আপনাকে পিআর পদ্ধতি যেতে গেলে সব জায়গায় পিআর পদ্ধতি যে নিয়ে আসতে হবে। এটা আপনার যৌক্তিক না, এটা একেবারেই অযৌক্তিক। আমাদের বাংলাদেশ, আমি এই পর্যায়ে একটু ডক্টর হেলাল উদ্দিনের সঙ্গে আলাপ করতে চাই। ডক্টর হেলাল উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আন্দোলন সংগ্রাম 15 বছর ধরে যে হয়েছে, সেখানে কিন্তু পিআর নিয়ে আপনারা কথা বলেননি, এবং এর আগেও 90, 96, 2008-এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানেও পিআর ছিল না, এবং বিশ্লেষকরা বলছেন যে এখানে একটু অস্থিতিশীল সরকার তৈরি হতে পারে। তাহলে এই বিষয়টা নিয়ে কেন এখন, যেহেতু নির্বাচনী ট্রেনে উঠে গেছে, নির্বাচন ভোটের ট্রেনে উঠে গেছে, কেন এখনো পিআর নিয়ে আপনারা আছেন বলবেন? জি, দেখুন, আমাদের দুর্ভাগ্য, আমরা 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে সুফলটা পেলাম, সেটা যখন সংসদে বিল উত্থাপন করা হলো, তখন আমাদের এই হারুন ভাইদের দল, ওনারা এইটাকে আর বুঝতে পারলেন না যে এটা বাংলাদেশে চলে না। কেমন বলছে, নিরপেক্ষ লোক শুধুমাত্র শিশু এবং পাগল ছাড়া আর কেউ নাই। এই কথাটা ওনারা যদি সংসদে মানিয়ে নিতেন, তাহলে কিন্তু পরবর্তী এই ধরনের আন্দোলন সংগ্রাম সহিংসতা হতো না। একটা পর্যায়ে ওনারা বুঝলেন যে না, কেয়ারটেকার সরকার বাংলাদেশে দরকার, না হলে হবে না। এবং পরবর্তীতে সেটা সংবিধানে আসলো, পরবর্তীতে আবার আওয়ামী লীগ এসে এটাকে আবার ধ্বংস করে দিল। এ হলো আমাদের দেশের একটা দুর্ভাগ্য। দেখেন, 15 বছরে যে আন্দোলন হয় নাই, কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা শুরু করলো, তাদের তো প্রথম দাবি ছিল কোটা সংস্কার, এরপরে সেটাতে আসলো 7 দফা, এরপরে আসলো 9 দফা, এরপরে আসলো সেটা 1 দফা। তো এইভাবেই তো আন্দোলন শুরু হলো, এবং তারা সে সময় বলছে যে আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা পুরাতন বন্দোবস্তে ফিরে যাব না। তো সেক্ষেত্রে নতুন বন্দোবস্ত কোথায় কি আছে না আছে, পৃথিবীর প্রায় 91টা রাষ্ট্রে এই পিআর সিস্টেম আছে। ভাই বললেন নেপাল, আমি আমাদের এই হারুন ভাইদের দলের অন্য নেতৃবৃন্দের সাথেও যখন আলাপ করছি, সেখানে শুধু নেপালের একটা উদাহরণ দেয়, অথচ আমাদের পাশেই এশিয়া মহাদেশে আমরা যদি দেখি 7-8টা রাষ্ট্রে এই পিআর আছে। আমরা দেখি শ্রীলঙ্কায় পিআর আছে, আমরা দেখি থাইল্যান্ডে পিআর আছে, জাপানে পিআর আছে, তাইওয়ানে পিআর আছে, দক্ষিণ কোরিয়া পিআর আছে, আপনার হলো কুয়েতে পিআর আছে, এরকম অসংখ্য রাষ্ট্রে এশিয়া মহাদেশেই পিআর আছে। তাহলে আর উন্নত রাষ্ট্রগুলো আপনার ইউরোপে আছে, আমেরিকায় আছে, বিভিন্ন ধরনের পিআর আছে, বিভিন্ন সিস্টেমের আছে। তা আমরা এখানে বাংলাদেশে এটা চালু হবে না, এটা তো একটা গো ধরে থাকলে তো হবে না। কেমন পিআর হলে যে সুবিধাটা হবে সেটা হলো কালো টাকার একটা প্রভাব থাকবে না, কেন্দ্র দখলের কোনো থাকবে না, সম্ভাবনা থাকবে না, কারণ যেহেতু নির্ধারিত কোনো ক্যান্ডিডেট ওই কেন্দ্রের জন্য নয়, তাহলে এই কাজগুলো বন্ধ হবে। আর ভাই বলছেন যে নেতা কে হবে, আর ভাই এমপির কাজ তো আইন তৈরি করা, আইন ল মেকার হবে এমপিরা, আর
জনগণের কাজ করবে হলো স্থানীয় সরকারে যারা কাজ করবেন তারা জনগণের কাজ করবেন। আমরা এখন জিনিসগুলোকে এমনভাবে গুলাই ফেলছি যে এমপির কাজ হলো রাস্তাঘাট উন্নয়ন, তাহলে স্থানীয় সরকারের কাজটা কী? তো এইভাবে একটাকে মানে ধূম্রজালের মতো সৃষ্টি করে দিয়ে যে আমরা যে নতুন বন্দোবস্ত সেই দিকে যাব না, দেশের উন্নয়নের জন্য গণতন্ত্রকে টেকসই করার জন্যই পিআর সিস্টেম দরকার। আর 15 বছর করা হয়নি দেখেই যে আন্দোলন তো যারা ফলপ্রসূ করলো তারা তো একটা সিস্টেম আগে হঠাৎ সেটা আমরা দেখলাম জনগণ এখানে সবাই একসাথে হয়ে এই ফেসিবাদকে হটাই দিলাম। এখন আমাদের দরকার ছিল এই কাজগুলো করা। এরপরে হলো ভাই বলছেন যে নিবন্ধন, আমরা তো মনে করি যে নিবন্ধনের এই সিস্টেমটাই আসলে গণতন্ত্রের পরিপন্থী। আমার এই দেশের জনগণ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সভা সমিতি তারপরে দল করার, তাহলে আমরা কেন নিবন্ধনের মধ্যে তাদেরকে ফ্রেমে বন্দি করে রাখবো? যার জনপ্রিয়তা আছে জনগণের কাছে তিনি দাঁড়াইবেন, জনগণ তাকে ভোট দিলে সে এমপি হবেন, কিন্তু জনগণ তাকে ভোট না দিলে সে আসতে পারবে না। কিছু নিয়ম নীতিমালার মধ্যে থাকাটাও একটা বিষয়। এই পর্বে ডক্টর হেলাল উদ্দিন ভাইকে দিয়ে শুরু করি, জামাতের নায়েব আমির, ঢাকা মহানগর দক্ষিণ। আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচন, এই যে সংস্কারগুলো হলো, এখন ঐকমত্যে পৌঁছানো গেছে, আপনারা দাবি করছেন এটির আইনি ভিত্তির কথা। এখন আইনি ভিত্তির জন্য গণভোটের কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি এর আগেও যেসব বিষয়ে গণভোট হয়েছে কিংবা অধ্যাদেশ হয়েছে সেগুলো বাতিল হয়েছে। আমরা যদি পঞ্চম সংশোধনীর কথা বলি কিংবা ত্রয়োদশ সংশোধনীর, সেগুলোও কিন্তু বাতিল হয়েছে। আসলে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকে তাহলে তো যে কেউ এসে বাতিল করে দিতে পারে। তাহলে কেন এই একটা বিষয়ের জন্য আপনারা দাবি তুলছেন, সভা সমাবেশ আন্দোলন করছেন? পরবর্তী সংসদেই কি এটা উত্থাপন হতে পারে না বা বাস্তবায়ন হতে পারে কিনা? দেখুন, আমি এই কথা বলার আগে দুইটা বিষয় বলে নেই। সেটা হলো যে আমাদের একটা বড় দলের স্থায়ী কমিটির সদস্য, আমি নাম বলছি না, উনি বলছিলেন যে আপনারা যত সংস্কার করেন, আমরা আসার পরে এগুলো সব ঠিকঠাক করে দেবো। এটা একটা কথা। আর একটা কথা হলো, কয়েকদিন আগে রিসেন্ট আমাদের পাবনার একজন নেতা উনি বলছেন যে ধানের শীষের বাইরে এই জামাত বা দাঁড়িপাল্লার ক্যাম্পিং করবেন, জিব্বা টানে ছিঁড়ে ফেলে দিবে। এগুলো যদি অবস্থা হয় তাহলে আইন ছাড়া কেমনে আগাবেন বলেন? আপনারা 90-এর কথা আমি বলছি, সেখানে কিছুই হয়নি। আর পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী যেটা হয়েছিল, সেই সংশোধনী শেখ হাসিনার ফ্যাসিস্ট তারা সুপ্রিম কোর্টে বাতিল করেছে। বাট এর ভিতরে বিদ্যমান অনেকগুলো আইন এখনও এস্টাবলিশড আছে। ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে ওইগুলো বাতিল করতে পারে নাই। সংশোধনী বাতিল করছে, বাট সবগুলো আইন তারা বাতিল করতে পারে নাই। এই জন্য আমরা এই চাচ্ছি যে জুলাই এই ঘোষণাপত্রটি যদি আইনে পরিণত করা যায় তাহলে এটা টেকসই হবে, এবং এটা বাতিল করতে গেলেও অনেক খড়কাটি পোড়াইতে হবে এবং সব কিছু তারা করতেও পারবে না, কিছু জিনিস তাকে রাখতেই হবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে দেখেন, সামান্য যদি আমরা দেশের কোনো দেখি, সাদা কাগজে কোনো এগ্রিমেন্ট হলে তার কোনো মূল্য নাই। 300 টাকার স্ট্যাম্পে যদি এগ্রিমেন্ট করেন সেটারও কিছুটা মূল্য আছে, কিন্তু যদি আমরা রেজিস্ট্রি একটা এগ্রিমেন্ট করি তাহলে সেটার একটা মূল্য আছে আদালতে। তো এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্রটাকে একটা আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ হিসেবে যদি আমরা করে নিতে পারি তাহলে গণতন্ত্র টেকসই হবে, এবং আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম শহীদ পরিবারের তাদের একটা মনের ভিতরে একটা সান্ত্বনা পাবে। এই জন্য আমরা এই জুলাই ঘোষণাটাকে আমরা খুব জোর দিচ্ছি। জি, একটু তাইলে হারুন ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে সুযোগ এসেছে একটা সংস্কারের, এবং সেটার আইনি ভিত্তির জন্য এখন যদি না হয় পরবর্তী সরকার এসে আসলে বাস্তবায়ন করবে কিনা এটির একটা শঙ্কা থাকছে, কারণ 90-এর একটা উদাহরণ আছে। তো সব মিলিয়ে এই যে পরবর্তী সংসদে যে আপনারা বলছেন যে এটি বাস্তবায়ন করতে হবে, পরবর্তী সংসদ কি যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে, যদি বলি 84টি বিষয়ে সিদ্ধান্ত সহ ঐকমত্য হয়েছে, তার মধ্যে 11টি বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, বাকি যে বিষয়গুলো তার মধ্যে প্রায় 70টি বা 60টির মতন সাংবিধানিক বিষয় আছে, সেগুলো কি কোনো রকম দ্বিধা বা বাধা ছাড়াই পরবর্তী সংসদ পাশ করাবে, নাকি আবার সেগুলো আবার কোনো বিল আকারে উত্থাপিত হবে, তারপর ভোটাভুটি হবে, তারপরে গিয়ে সেগুলো আবার সংসদে পাশ হবে বা আইনে রূপান্তর হবে কি হবে না, এই বিষয়গুলো আবার জটিলতার দিকে চলে যাবে? কি বলবেন এই বিষয়ে?
জি, অনুমান নির্ভর তো আপনার কোনো কিছু বিষয় নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর আমি জামাত ইসলামের ব্যাপারে যেটা বলতে চাই, জামাত ইসলাম কিন্তু তাদের সৃষ্টি লগ্ন থেকেই তাদের রাজনীতিতে যে দ্বিচারিতা এবং বিভিন্ন সময় তাদের যে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যে ভূমিকাগুলো, এগুলো সাংঘাতিক বিতর্কিত। আপনি 47-এর পাকিস্তান সৃষ্টি বলেন, 71-এর মুক্তিযুদ্ধই বলেন, এরশাদ বিরোধী আন্দোলনেই বলেন, আবার আপনার 91-তে আপনার বিএনপিকে সমর্থন দিয়ে সেই সমর্থন প্রত্যাহার করে নিয়ে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে আপনার আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোর প্রতি মানুষের যে জামাত সম্পর্কে যে ধারণা, এখনও জামাত ইসলামের যে বক্তব্য, ওনারা বুঝে করছেন না বুঝে করছেন, না এটা বিতর্ক করার জন্য করছেন, না দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য করছেন। বাংলাদেশে তো আপনার নিঃসন্দেহে বলা যাবে যে গত 15 বছর একটা দুঃশাসন, একটা মানে নিপীড়ন যন্ত্রণা থেকে যে রক্তপাতের মধ্যে পরিবর্তনটা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের এখন সবচেয়ে দরকার ছিল ঐক্য, এবং এই ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এই সময় এর মধ্যে অন্য কোনো প্রসঙ্গ আসা উচিত ছিল না। জুলাই সনদ নিয়ে যে আলোচনা হচ্ছে, জুলাই সনদের ব্যাপারে দীর্ঘ আলোচনা হচ্ছে, এবং সেখানে বিএনপি স্টেক হোল্ডার হিসেবে বড় স্টেক হোল্ডার, এবং সেখানে জুলাই সনদে একটা ঐক্যমত পোষিত হচ্ছে। যেটুকু যে ঐক্যমতটা হচ্ছে, সেই ক্ষেত্রে তো আপনাকে বিশ্বাস আস্থার জায়গায় থাকতে হবে। আপনি এটাকে আইনি কাঠামোতে রূপ দেওয়া এখন কিভাবে সম্ভব? সংবিধানের সাথে যেগুলো সাংবিধানিক বিষয় রয়েছে, সেগুলো তো আপনার সংসদ লাগবে। আজকে যদি সেগুলোর জন্য আইন সংসদে গিয়ে সেগুলোকে আপনাকে পাস করতে হবে। মেঠো বক্তৃতার কথা আমাদের হিলাল সাহেব বলেছেন। আমি যদি মেঠো বক্তৃতার উদাহরণ দিই, জামাত ইসলামের আপনার যে সমস্ত আলেমরা জামাত ইসলামের যে সমস্ত মাঠে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, আপনি ওনারা উত্তর দিতে পারবেন না যে সমস্ত কথাগুলো আসে। সুতরাং মেঠো বক্তৃতার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিএনপি একটা বিরাট রাজনৈতিক দল, অনেক নেতা, অনেক জায়গায় আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কার কোন বক্তব্য ভাইরাল হচ্ছে, বিভিন্ন কথা আসছে, সেগুলোকে আপনি আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু সেগুলোকে সিদ্ধান্ত হিসাবে নেওয়ার তো কোনো সুযোগ নাই। আর এখানে আপনার 90-এর অভ্যুত্থানের পর এইভাবে আমি তখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং ছাত্র রাজনীতির তখন আমরা একটা ভাইটাল অংশ ছিলাম। তো সেইখানে আপনার ওই 3 দলের রূপরেখা, 3 জোটের রূপরেখা, এইভাবে আলোচনা প্রকাশ্য গণমাধ্যমে এসছে, গণমাধ্যম দিয়ে বসে এই যে আমরা 3 মাস ব্যাপী 4 মাস ব্যাপী যে আলোচনাগুলো হচ্ছে, এইভাবে কিন্তু এরকম কোনো ঘটনা আমার জানা নাই। কিন্তু আজকে যে আলোচনাগুলো হচ্ছে, যে রাজনৈতিক দলগুলো আপনার একাধিক বৈঠকে মিলিত হয়ে একটা যে দলিল স্বাক্ষরিত হচ্ছে, এবং সেটা যদি আপনার স্বাক্ষরিত হয়, সেটা স্বাভাবিক কারণে সংবিধানের মধ্যে আসবে। গণভোটের প্রশ্ন আসছে, আগে গণভোটের প্রস্তাব ছিল। এই বিষয়গুলো যদি আপনার পরিবর্তনের প্রশ্ন দেখা দেয়, তাহলে আপনার তো পৃথিবী হচ্ছে চলমান। আজকে প্রযুক্তির যে উন্নতি সাধন হচ্ছে, আজকে প্রযুক্তির যে বিকাশ সাধিত হচ্ছে, প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট আইনেরও সংশোধন করা উচিত। আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমাদের আসলে সময় প্রায় শেষ, এই মুহূর্তে আমাদেরকে এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। তবে আপনি যেটি বললেন যে আসলে মেঠো বক্তব্য দিচ্ছে বা জামাত ইসলামী বা অন্য, শুধু জামাত ইসলামী নয়, আরও অনেক রাজনৈতিক দলই কিন্তু এই বিষয়গুলোতে সোচ্চার, এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন বা যারা সংস্কার চান, তারাও এই বিষয়ে অনেক কথাবার্তা বলছেন। আজকেও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিশ্লেষক বা বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। আসলে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলো সমাধান হবে বলেও আমরা প্রত্যাশা করি, এবং তারপরই এই যে নির্বাচনী রোডম্যাপ এবং তারপর তফসিল এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আমরা প্রত্যাশা করি। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।